বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম, লেকচার 7। এই অংশে আমি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রশ্ন দুটির প্রথমটি হচ্ছে, অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয় কেন, ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড কী। চলো এই দুটি প্রশ্ন ভালোভাবে আমরা জানতে চেষ্টা করি। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অ্যালকিন এবং অ্যালকেন, এই দুটির মধ্যে অ্যালকিন অধিক সক্রিয়। তোমরা জানো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে অ্যালকিন হয়। আমি প্রথমে বুঝিয়ে নেব, উত্তরটি আমি বোর্ডে লিখে রেখেছি। যেমন দেখো, এই হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, আমি বোর্ডের এই কর্নারটাতে একটু লিখলাম। আর এই হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, তো এখানে আমি আরও বন্ধনগুলো দিয়ে রাখি। এই যে, তো এখন কার্বনের যোজনী 4, তো 1 2 3 4, এটা বোঝানোর জন্য। আর এর পরেরটা আমি আর দিচ্ছি না, কার্বন কার্বন একক বন্ধন। তো তোমাদেরকে যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে, তোমরা সংজ্ঞা পড়েছ অ্যালকিন কি, কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকে কোনো জৈব যৌগের মধ্যে তখন তাকে অ্যালকিন বলা হবে। আর কার্বনের সাথে কার্বনের যদি একক বন্ধন মানে সিঙ্গেল বন্ড থাকে তখন তাকে বলা হবে অ্যালকেন। এখন আসো, কার্বন কার্বন একক বন্ধন যেটা, এটার নাম হচ্ছে সিগমা বন্ধন, নামকরণ করা হয়েছে। তারপরেও কেন সিগমা বন্ধন তার কিন্তু একটা কারণ আছে। তো এই কারণটি এসএসসি লেভেলে দরকার নেই। এটা যখন কলেজে যাবে তখন দেখবে সিগমা বন্ধন কাকে বলে আর পাই বন্ধন কাকে বলে আলাদা করে সংজ্ঞা দেওয়া আছে। তো এটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, কলেজে উঠলে তোমরা সেটা জানবে। তো তোমরা শুধু এখন এটুকু জানো যে কার্বন কার্বন একক বন্ধন, একটা বন্ধন যখন হয় তখন এটাকে বলা হবে সিগমা বন্ধন। একের অধিক যখন হবে তখন ওইটাকে বলা হবে পাই বন্ধন। যেমন কার্বনের সাথে কার্বনের দুইটা বন্ধন হলে একটা হবে সিগমা আরেকটা হবে পাই। যদি 3টা হয় তাহলে একটা হবে সিগমা, 2টা হবে পাই। মানে একের বাকি যেগুলো থাকে, একের অধিক যেগুলো থাকে, অধিকগুলো হবে পাই বন্ধন। তো সিগমা বন্ধন হচ্ছে খুবই স্ট্রং, শক্তিশালী, আর পাই বন্ধন হচ্ছে দুর্বল। তো অ্যালকিনের মধ্যে পাই বন্ধন আছে, সেই বন্ধনটা দুর্বল। তখন এই অ্যালকিনের মধ্যে যদি কোনো পদার্থ যোগ করা হয়, বিকারক যোগ করা হয়, তখন দেখা যায় অ্যালকিনের ওই পাই বন্ধনটা ভেঙে গিয়ে তখন সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং ওই বিক্রিয়াটি হয় সংযোজন বিক্রিয়া। তার কারণ হচ্ছে অ্যালকিনের সাথে অন্য যে পদার্থটা দেওয়া হবে ওইটা দুইটা মিশে একটা পদার্থ হয়ে যায়। তখন দুটো পদার্থ মিলে যদি একটা হয়, ওই বিক্রিয়াটার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। তো অ্যালকিন এই জন্য সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু অ্যালকেন সেটা করে না। কেন? অ্যালকেনের মধ্যে সবগুলো বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। সিগমা বন্ধন খুবই শক্তিশালী। এই বন্ধনকে ভেঙে বিক্রিয়া প্রদর্শনের জন্য অধিক শক্তির প্রয়োজন হয়। সেই জন্য অ্যালকেন বিক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ অ্যালকিন অপেক্ষা কম সক্রিয়, আর অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয়। তো দেখো আমি তোমাদেরকে উত্তরটা লিখে দিয়েছি বোর্ডের মধ্যে। দেখো লিখেছি আমি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয় কেন, ব্যাখ্যা করো। আমি লিখেছি কি, দেখো অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয় হওয়ার কারণ হচ্ছে অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধনের উপস্থিতি। অ্যালকিনের মধ্যে যে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে তার একটি হচ্ছে সিগমা বন্ধন এবং অপরটি হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধনের তুলনায় পাই বন্ধন অপেক্ষাকৃত দুর্বল, পাই বন্ধন কিন্তু দুর্বল। তাই অ্যালকিনের পাই বন্ধন ভেঙে গিয়ে সহজেই সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন ইথিন নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে। এরপর আমি একটি বিক্রিয়া লিখে রেখেছি, দেখো CH2 ডাবল বন্ড CH2, এই যে দ্বিবন্ধন এটা কিন্তু অ্যালকিন, প্লাস হাইড্রোজেন। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হয়। তাপ দিলে তখন এই পাই বন্ধন, এই দুইটা বন্ধনের মধ্যে একটা পাই বন্ধন, ওটা ভেঙে গিয়ে এই কার্বনের একটা যোজনী খালি হয়, সেটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়। এই কার্বনের একটি যোজনী খালি হয়, সেটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে এখানকার দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে এটাতে একটা হাইড্রোজেন আর এটাতে একটা হাইড্রোজেন, ফলে এটা হয়ে যায় CH3। দেখো CH3 হয়ে গেল। এখানে দুইটা বন্ধন ছিল, এখন থাকবে একটা বন্ধন, আর এটার মধ্যে হয়ে যাবে CH3। এখানকার একটা হাইড্রোজেন এসে এটার সাথে হবে, তাহলে ইথেন হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? অ্যালকিন এইভাবে পাই বন্ধনের কারণে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। কিন্তু অ্যালকেনের মধ্যে, যেমন দেখো অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন,
এই বন্ধনটা একক বন্ধনটা সিগমা বন্ধন, এটা শক্তিশালী, এটা ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয় বলে স্বাভাবিক অবস্থায় সেটা বিক্রিয়া দিতে চায় না। তবে হ্যাঁ, বিক্রিয়া করাতে হলে অধিক শক্তির প্রয়োজন হয়, তখন বিক্রিয়া করবে। তাহলে কম্পেয়ার করতে গেলে জেনারেল যেই টেম্পারেচার আছে সেই টেম্পারেচার অনুসারে যদি চিন্তা করা হয়, তাহলে অ্যালকিন খুব সহজে বিক্রিয়া দিয়ে দেয় অ্যালকেনের তুলনায়। এই জন্য বলা হচ্ছে অ্যালকিন অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয়। তো আমি এখানে যেটুকু লিখেছি এটার পরে আরেকটু অ্যাড করতে হবে। আমি একটু মুছে ফেলবো, আশা করি তোমরা এটুকু লিখে নিয়েছো। আমি মুছে ফেলবো। দেখো আমি মুছে ফেলবো এটাকে এখন। আশা করি তোমরা লিখে নিয়েছো, আশা করি লিখে নিয়েছো। এখন মুছে ফেলবো। আমরা অ্যালকেনের কথাটা বলবো এখন। এখন আমরা অ্যালকেনের কথা বলবো। এবার লিখবো অপর দিকে, এবার লিখবো অপর দিকে। দেখো অপর দিকে, অপর দিকে অ্যালকেনে রয়েছে কার্বন কার্বন একক বন্ধন। অপর দিকে অ্যালকেনে রয়েছে, অ্যালকেনে রয়েছে রয়েছে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন 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 একক বন্ধন তথা সিগমা বন্ধন, একক বন্ধন তথা, মানে একক বন্ধনগুলো সিগমা বন্ধন, এই জন্য বলছি তথা সিগমা বন্ধন, সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনকে ভেঙে এই সিগমা বন্ধনকে ভাঙতে, এই সিগমা বন্ধনকে ভাঙতে, এই সিগমা বন্ধনকে ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয় বলে, অধিক শক্তির প্রয়োজন হয় বলে অ্যালকেন সাধারণত বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। অ্যালকেন সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। লক্ষ্য করো আমি কি লিখেছি, আগে যেটুকু লিখেছি এটার নিচে এটা লিখতে হবে। দেখো অপরদিকে অ্যালকেনের রয়েছে কার্বন কার্বন একক বন্ধন তথা সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনকে ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয় বলে অ্যালকেন সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। এই কারণে অ্যালকিন অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয়। এবার লিখব এই কারণে, এই কারণে, এই কারণে অ্যালকিন, এই কারণে অ্যালকিন অ্যালকেন অপেক্ষা, এই কারণে অ্যালকিন অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয়। এই কারণে অ্যালকিন অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয়। এই তাহলে আমি যে প্রথম অংশটা লিখেছি এটার সাথে এটুকু অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে আমি আবারও পড়ে শোনাচ্ছি। অপরদিকে অ্যালকেনে রয়েছে কার্বন কার্বন একক বন্ধন তথা সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনকে ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয় বলে অ্যালকেন সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। এ কারণে অ্যালকিন অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয়। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আর এইটুকুই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ অ্যালকিন অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয় কেন। আমরা এটা মুছে ফেলবো। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা এখন
2 নম্বর প্রশ্ন পড়ব, অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড কি? দেখো, প্রথমে আমরা অ্যালকোহল পড়ব 2 নম্বরের জন্য। 2 অ্যালকোহল। দেখো, অ্যালকোহল দেখো, তোমাদেরকে একটু বলে রাখি, এই গ্রুপটির নাম হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ। OH গ্রুপের নাম হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ। এই গ্রুপটি যদি কোনো যৌগযৌগের মধ্যে উপস্থিত থাকে তখন এটাকে বলা হয় অ্যালকোহল। অর্থাৎ যে সকল যৌগযৌগে হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে সে সকল যৌগযৌগকে অ্যালকোহল বলা হয়। অ্যালকোহলের একটি সাধারণ সংকেত রয়েছে, আমি এটা লিখবো এখন এখানে। তাহলে এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক, আমাদের খেয়াল রাখতে হবে। দেখো, তাহলে আমি লিখছি এখন, যে সকল যৌগযৌগে জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক দেখো, এটাকে গ্রুপও বলতে পারি আমি। হাইড্রোক্সিল মূলক, এখানে না লিখে এই জায়গায় লিখি হাইড্রোক্সিল মূলক না বলে আমি গ্রুপও কিন্তু বলতে পারবো। দেখো, OH, এই যে লিখে দিলাম। যে সকল জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে সে সকল জৈব যৌগকে অ্যালকোহল বলে। যেমন অ্যালকোহলের সাধারণ সংকেত লিখছি আমি। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1, এরপর এটার সাথে যুক্ত থাকবে OH। দেখো, CnH2n+1 আর সাথে OH যুক্ত থাকবে। দেখো, অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1 OH, যেখানে n = 1, 2, 3 ... ইত্যাদি। দেখো, তুমি যদি যেমন আমি লিখে দিই, যেমন n = 1 হলে যৌগটি হচ্ছে এরকম। দেখো, CH3OH। লক্ষ্য করো, এটা 1 হলে বসাতে হবে না, আর 2 কে 2, n এর মান 1 বসালে 2 কে 2 যোগ 1 3, তাহলে কি হলো CH3OH। তাহলে n = 1 হলে যৌগটি হচ্ছে এত, যার নাম মিথানল। এটার নাম মিথানল। তো তোমাদেরকে একটু বলি, মিথানল কেন হলো? অ্যালকোহলের অল যুক্ত হবে, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, হেক্সানল। তোমরা নামকরণ আমার আগের লেকচারগুলো পড়েছো। তো 1 কার্বন থাকলে হয় মিথেন থেকে হবে মিথানল, অ্যালকোহলের অল যুক্ত হয়ে মিথানল। 2 কার্বন থাকলে হবে ইথেন, অ্যালকেনে ইথেন, এখন অ্যালকোহলে হবে ইথানল। 3 কার্বন হলে অ্যালকেনে হবে প্রোপেন, অ্যালকোহলে হবে প্রোপানল। এমনিভাবে 4 কার্বন হলে অ্যালকেন হবে বিউটেন, আর অ্যালকোহলে হবে বিউটানল, এরকম। তো এখন আমি যা লিখেছি, দেখো, অ্যালকোহল যে সকল জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে সে সকল জৈব যৌগকে অ্যালকোহল বলে। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1 OH, যেখানে n = 1, 2, 3। যেমন n = 1 হলে যৌগটি হচ্ছে CH3OH, যার নাম মিথানল। ব্যাস, আশা করি তোমরা বুঝতে পেরেছ অ্যালকোহল। এবার আমরা চলে যাব অ্যালডিহাইড। লিখব আমরা অ্যালডিহাইড।
আশা করি তোমরা লিখে নিয়েছো। আমরা এখন আলোচনা করব অ্যালডিহাইড নিয়ে। যে সকল যৌগে অ্যালডিহাইড মূলক মানে সিএইচও মূলকটাকে অ্যালডিহাইড মূলক বলে। দেখো যে সকল যৌগে আমরা এখন অ্যালডিহাইড নিয়ে আলোচনা করব। অ্যালডিহাইড দেখো অ্যালডিহাইড লক্ষ্য করো, আমরা লিখব যে সকল জৈব যৌগে অ্যালডিহাইড মূলক অ্যালডিহাইড মূলক এটাকে এভাবে লেখা হয়। দেখো বন্ড সিএইচও, মূলকের আগে একটা বন্ধন দিতে হয়, এটা হাইফেন, এটা হচ্ছে একটা যোজনী খালি, তার যোজনী এক, এই যে এটা। তাহলে দেখো যে সকল জৈব যৌগে অ্যালডিহাইড মূলক যুক্ত থাকে তাদেরকে অ্যালডিহাইড বলে। তাদেরকে অ্যালডিহাইড বলে। অ্যালডিহাইডের সাধারণ সংকেত দেখো, অ্যালডিহাইডের সাধারণ সংকেত এই যে ওইটার মতোই CnH2n+1 বন্ড, এখানে হবে CHO, এটা যুক্ত থাকবে CHO। যেখানে এটা দাঁড়িয়ে দিব এখানে, যেখানে n = 1 2 3 ... এরকম। যেমন n = 1 হলে, যৌগটি এরকম হবে। দেখো CH3CHO, লক্ষ্য করো n = যদি 1 হয় তাহলে কি হচ্ছে CH3CHO, এটা CH3, যেমন এখানে এটা CH3 হবে CHO। n = 1 হলে যৌগটি CH3CHO, যার নাম দেখো, ইথানেল। কেন ইথানেল হয়েছে তোমরা আমার লেকচারটি দেখে নিও, অ্যালডিহাইডের নামকরণ আমি সেটা বলেছি। তাহলে n = 1 হলে যৌগটি CH3CHO, যার নাম ইথানেল। তাহলে হয়ে গেল অ্যালডিহাইড কি। যে সকল জৈব যৌগে অ্যালডিহাইড মূলক যুক্ত থাকে তাদেরকে অ্যালডিহাইড বলে। অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1 CHO, যেখানে n = এরকম, এরপরে 1 2 3 ইত্যাদি। যেমন n = 1 হলে যৌগটি CH3CHO, যার নাম ইথানেল। আচ্ছা, আমরা এখন এটা মুছে ফেলবো। আমরা জৈব অ্যাসিডের সংজ্ঞা দেব, মুছে ফেলবো এটা। আশা করি তোমরা লিখে নিয়েছো। আমরা এখন জৈব অ্যাসিডের সংজ্ঞা দেব। জৈব অ্যাসিড দেখো, এবার হবে জৈব অ্যাসিড। দেখো যে সকল জৈব যৌগে দেখো, যে সকল জৈব যৌগে কার্বক্সিল মূলক যুক্ত থাকে, কার্বক্সিল মূলক দেখো ব্র্যাকেটে আমরা লিখছি এরকম COOH। এই যে দেখো COOH, এটা হচ্ছে কার্বক্সিল মূলক। তাহলে এই মূলকটি যুক্ত থাকলে আর কোনো কথা নেই, সেই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডও বলা হয় এগুলোকে। যে সকল জৈব যৌগে কার্বক্সিল মূলক যুক্ত থাকে
সেই সকল যৌগগুলোকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। এদেরকে ফ্যাটি অ্যাসিডও বলা হয়, ফ্যাটি অ্যাসিড বলে। এদের সাধারণ সংকেত মানে এই সংকেতের মধ্যে n এর মান বসালে অনেকগুলো যৌগ পাওয়া যাবে, সেটাই সাধারণ সংকেত। এদের সাধারণ সংকেত CnH2n+1 বন্ড COOH, যেখানে n = 1 2 1 2 3 এরকম। তাহলে মানে n এর মান 1 2 3 4 5 6 7 এরকম হতে পারে। দেখো যেখানে n = 1 2, যেমন n = 1 হলে যৌগটি দেখো কি হয়, ওই যে আগের মতো n এর মান 1 CH3 হয়ে যাবে। এই জায়গাটা CH3 2 কে 2 যোগ 1 3 CH3 বন্ড COOH। তাহলে n = 1 হলে যৌগটি CH3COOH, যার নাম ইথানোয়িক অ্যাসিড। দেখো এটার নাম ইথানোয়িক অ্যাসিড, যার নাম ইথানোয়িক অ্যাসিড। তাহলে আশা করি তোমরা লিখেছো যে সকল যৌগে কার্বক্সিল মূলক, এই মূলকটির নাম কার্বক্সিল মূলক যুক্ত থাকে সে সকল যৌগগুলোকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। এদের সাধারণ সংকেত CnH2n+1 বন্ড COOH, যেখানে n এর মান 1 2 3 যেমন n = 1 হলে যৌগটি CH3COOH, যার নাম ইথানোয়িক অ্যাসিড। এখন আমি তোমাদেরকে একটু বলি, এই যে ইথানোয়িক অ্যাসিড হলো ওইক অ্যাসিড যুক্ত করতে হয়। যেমন 3টা কার্বন থাকলে হবে প্রোপানোয়িক অ্যাসিড, 4টা হলে বিউটানোয়িক অ্যাসিড। তো এই জৈব অ্যাসিডের নামকরণ কীভাবে করা হয় সেটা নিয়ে আমি যে লেকচারটা দিয়েছি, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, অ্যালকিন। তো এই নামকরণের যে ভিডিওটা আমার রয়েছে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। হয়তো ইতিমধ্যে দেখেও নিয়েছো, যদি কারো মিস হয়ে থাকে তাহলে তোমরা একটু দেখে নিও, আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম কি অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড কি। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে তোমরা আমার সাথে ছিলে এবং যথেষ্ট চেষ্টা করেছো বোঝার জন্য। আশা করি তোমরা বুঝতেও পেরেছ। ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও আমার সাথে এইভাবেই থাকবে, তোমরা আরও ভালোভাবে সেই বিষয়গুলো বুঝতে পারবে, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।